৯০-এর দশকের শেষের দিকে কোস্টারিকাতে একটি অদ্ভুত ঘটনা ঘটে। একটি স্থানীয় কমলার জুস কোম্পানি প্রায় ১,০০০ ট্রাক বোঝায় কমলার খোসা এমন জমিতে ফেলে দেয় যা সম্পূর্ণ অনুর্বর ছিল এবং একটি জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত ছিল। এটা খাঁকি দূষণের মতো শোনাচ্ছিল। লোকেরা প্রচুর অভিযোগ করেছিল, এমনকি মামলাও করেছিল। কয়েকদিন পর প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ভুলে দেওয়া হয়েছিল। পরবর্তী ১৬ বছর ধরে কমলার খোসায় ভরা জমিটি অক্ষত ছিল, কিন্তু যখন একদল বিজ্ঞানী সেখানে পৌঁছালেন তখন তারা যে দৃশ্যটি দেখে অবাক হয়ে গেলেন। তারা কি দেখলেন, সেই জায়গায় কি ঘটেছিল যা সবাইকে হতবাক করে দিয়েছিল। আজকের ভিডিওতে আমরা একটি নতুন শুরুর আশা সম্পর্কে জানব। সেই জমির গল্প অনেক পুরনো। উত্তর পশ্চিম কোস্টারিকাতে এরিয়া ডি কনজারভেশন গুয়ানাকাস্টে নামে একটি জায়গা রয়েছে। এই জাতীয় উদ্যানটি তার বৈচিত্র্যময় প্রাণী এবং উদ্ভিদ জীবনের জন্য বিখ্যাত, কিন্তু তখন এর প্রতিটি অংশ এতটা সবুজ এবং মনোরম ছিল না। বহু বছর আগে পার্কের জমিগুলি গবাদি পশুর চারণভূমিতে রূপান্তরিত হয়েছিল। তবে অতিরিক্ত চারণের ফলে ঘাস কমে যায়, মাটির শক্তিও হ্রাস পায় এবং গাছপালা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অবশেষে যা অবশিষ্ট ছিল তা হল শুষ্ক শক্ত জমি, যেখানে প্রায় কিছুই জন্মাতে পারত না। এই ধরনের অনুর্বর জমি পুনর্বনায়ন অত্যন্ত ব্যয়বহুল ছিল। বছরের পর বছর সময় লেগেছিল এবং বৃহৎ পরিসরে প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও আশার আলো দেখা গেল। দুজন বিখ্যাত বাস্তুবিদ এসে হাজির হলেন, ড্যানিয়েল জ্যাসন এবং উইনি হালওয়ার্কস, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের এক দম্পতি। এই দম্পতি কোস্টারিকায় সংরক্ষণ প্রকল্প পরিচালনার জন্য বছরের পর বছর কাটিয়েছেন এবং জাতীয় উদ্যানটি পুনরুদ্ধারে আগ্রহী ছিলেন। কিন্তু তারা এটাও জানত যে দীর্ঘমেয়াদে ব্যবসা টিকিয়ে রাখার জন্য তাদের একটি সাশ্রয়ী সমাধান খুঁজে বের করতে হবে। এবং তারপর একটি সুযোগ এসে হাজির হলো। পার্ক থেকে অল্প দূরে ডেল ওরো নামে একটি নতুন কমলার জুস কোম্পানি খোলা হয়েছিল। আর আমরা জানি কমলার রস তৈরিতে প্রচুর অপচয় হয়। কোম্পানিটি প্রতিদিন হাজার হাজার কমলা প্রক্রিয়াজাত করত, খোসার স্তূপ রেখে যেত। এখন কোম্পানির এই অপচয় থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সহজ উপায়ের প্রয়োজন ছিল। তারপর জ্যাসেন এবং হাল্লাক একটি ধারণা নিয়ে এলেন, কেন এই বর্জ্য ব্যবহার করে জমি পুনরুদ্ধার করা হবে না। কিন্তু এই ধারণাটি একটি বড় সমস্যায় পরিণত হয়েছিল। তাদের সিদ্ধান্তের পর তারা ১৯৯৬ সালে একটি চুক্তিতে আবদ্ধ হন। ডেল ওরোকে ৩ হেক্টর অনুর্বর জমিতে বর্জ্য ফেলার অনুমতি দেওয়া হয়েছিল। প্রকল্পটি ছিল পারস্পরিকভাবে লাভজনক একটি সমঝোতা। কোম্পানিটি তাদের বর্জ্য কম খরচে অপসারণের একটি উপায় খুঁজে পেয়েছে এবং পার্কটি মাটি সমৃদ্ধ করার জন্য জৈব পদার্থ পেয়েছে। জ্যাসেন এবং হাল্লাকের কাছে এটি একটি দুর্দান্ত সমাধান বলে মনে হয়েছিল। ব্যয়বহুল সার বা গাছ লাগানোর পরিবর্তে তারা কমলার খোসা ব্যবহার করতে পারত। তাদের বিশ্বাস ছিল যে খোসা আগাছা দমন করবে এবং ধীরে ধীরে পচে যাবে, মাটিকে পুষ্টি দেবে। এই পরীক্ষাটি ১৯৯৬ সালে শুরু হয়েছিল এবং ১৯৯৭ সালের মধ্যে সম্পূর্ণরূপে চালু হয়েছিল। ডেল এবং তিনি পার্কে ট্রাক ভর্তি কমলার খোসা আনতে শুরু করেন। এক বছরে প্রায় ১২,০০০ টন কমলার খোসা ৩ হেক্টর অনুর্বর জমিতে ফেলা হয়েছিল, যার ওজন প্রায় ২,০০০ হাতির ওজনের সমান। খোসার পুরু স্তরগুলি অসম স্তরে ছড়িয়েছিল। সাধারণ মানুষের কাছে এটি দূষণের উৎস ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। কোনো চিহ্ন ছিল না, কোনো বেড়া ছিল না এবং কোনো বিশেষ সরঞ্জামও ছিল না। তারপর বর্জ্য পচতে শুরু করে এবং এর তীব্র গন্ধ বাতাসে ভরে যায়। পোকামাকড় এবং ছত্রাক এটি ভেঙে ফেলার সাথে সাথে মাছিরা সেখানে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। প্রাথমিকভাবে দলটি বেশ আশাবাদী ছিল। তিনি নিশ্চিত ছিলেন যে এই পচন স্বাভাবিকভাবেই ঘটবে এবং এই পচা ফলের স্তূপটি আরও ভালো কিছু সূচনা করবে। কিন্তু বাস্তবতা তাকে তার প্রত্যাশার চেয়েও বেশি আঘাত করেছিল। কাগজে কলমে ধারণাটি নিখুঁত বলে মনে হয়েছিল, কিন্তু আসলে তা করা একটা বিরাট চ্যালেঞ্জ হতে যাচ্ছিল। আশেপাশের কৃষক এবং শহরবাসী দুর্গন্ধ এবং ময়লা দেখে খুব কষ্ট পাচ্ছিলেন। কেউ কেউ বলছিলেন যে এটি স্পষ্টতই দূষণ। অনেকেই আশঙ্কা করেছিলেন যে এটি জল দূষিত করবে অথবা নতুন রোগ ছড়াবে। বাস্তবে কেউই এই প্রকল্প নিয়ে খুশি ছিল না। কিন্তু সবচেয়ে বড় বিরোধিতা এসেছিল একটি অনপ্রত্যাশিত উৎস থেকে। ডেল ওরোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টেকো ফ্রুট ঝাঁপিয়ে পড়ে। তারা ডেল ওরোর বিরুদ্ধে একটি সংরক্ষিত জাতীয় উদ্যান দূষণের অভিযোগ এনে একটি আদালত মামলা দায়ের করে। তিনি আরও বলেন যে ডেল ওরো জাতীয় নিয়ম লঙ্ঘন করেছেন। এটি কেবল পরিবেশগত সমস্যা ছিল না, আসল খেলা ছিল প্রতিযোগিতা। ডেল ওরো বিনামূল্যে বর্জ্য নিষ্কাশনের একটি উপায় খুঁজে পেয়েছিলেন। তার উপর পার্কে অনুদানের ফলে উল্লেখযোগ্য প্রচারণাও হচ্ছিল, কিন্তু টেকো ফ্রুট এর কোনোটিই লাভবান হচ্ছিল না। অবশ্যই পরিবেশ বিষণ্ণ হয়ে ওঠে। মিডিয়ার মনোযোগ পুরো বিষয়টির ওপর কেন্দ্রীভূত হয়েছিল এবং এখন পরিবেশ সংস্থাগুলির ওপর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বাড়ছিল।
প্রথমে যা একটি ছোট পরীক্ষা বলে মনে হয়েছিল তা এখন জাতীয় আলোড়নের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু 15 বছর পরে ফলাফল ছিল আশ্চর্যজনক। এই বিতর্ক জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে এবং মামলাটি কোস্টারিকার আদালতে পৌঁছায়। আইনি লড়াই দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে একটি গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়। 1998 সালের মধ্যে ডাম্পিং শুরু হবার মাত্র 1 বছর পরে আদালত প্রতিবাদীদের পক্ষে রায় দেয় এবং ডেল এবং কোংকে অমিল বলে প্রকল্পটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়, এবং এটিই ছিল পুরো পরীক্ষা নিরীক্ষার সমাপ্তি। এরপর সেখানে একটিও নতুন খোসা যোগ করা হয়নি। সময় কেটে গেল, জায়গাটি যেমন ছিল তেমনই রয়ে গেল। পচা আবর্জনার স্তূপ সম্পূর্ণরূপে প্রকৃতির করুণার উপর ছেড়ে দেওয়া হলো। এরপর আর কোনো গবেষণা করা হয়নি। কেউই ঘটনাস্থল পরিদর্শন করতে ফিরে আসেনি। এমনকি পরিবেশবিদরা যারা এই প্রকল্পের উপর উচ্চ আশা রেখেছিলেন তারাও অন্য কাজে হাত দেন। আদালতের নিষেধাজ্ঞার পর জায়গাটি মূলত অযত্নেই থেকে যায় এবং বছরের পর বছর ধরে প্রকৃতির করুণার উপর ছেড়ে দেওয়া হয়। কিন্তু পচা ফলের স্তূপের নিচে একটি ভিন্ন গল্প লেখা হচ্ছিল। কমলার খোসা পচে যাওয়ার সাথে সাথে তারা চুপচাপ এমন এক রূপান্তরের ভিত্তি স্থাপন করে যা কেউ কল্পনাও করেনি। 15 বছরেরও বেশি সময় ধরে জায়গাটি একই রকম ছিল। কিন্তু 2013 সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র টিমোথি ট্রুয়ার গ্রীষ্মমণ্ডলীয় বন নিয়ে গবেষণা করছিলেন। পুরনো প্রকল্পগুলি খনন করার সময় তিনি ড্যানিয়েল জ্যাসেন এবং উইনি হাল্লাকের লেখা একটি পুরনো কাগজ খুঁজে পান। প্রকল্পটি শুরু করা একই পরিবেশবিদরা একবার একটি গবেষণাপত্রে এই পরীক্ষাটি হালকাভাবে উল্লেখ করেছিলেন যে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পরে কেউই সাইটে ফিরে আসেনি। এই ছোট্ট বিষয়টি ট্রুয়ারের দৃষ্টি আকর্ষণ করে। তিনি ভাবছিলেন যে এত বছর পরেও কি সত্যি কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তিনি জ্যাসেন এবং হালবার্কের সাথে যোগাযোগ করেছিলেন, যারা এখনও কোস্টারিকাতে সক্রিয় ছিলেন, এবং একসাথে তারা পুরনো তদন্ত করেছিলেন। তারা জমিটি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিল। আশ্চর্যজনকভাবে জায়গাটি খুঁজে পাওয়া তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠিন ছিল। আসল চিহ্ন এবং চিহ্নগুলি আর সেখানে ছিল না। জায়গাটা সম্পূর্ণ বদলে গিয়েছিল, আর শুষ্ক ধ্বংসপ্রাপ্ত চারণভূমি এখন চেনাই যাচ্ছিল না। জায়গাটা খুঁজে পাওয়া ছিল একটা চ্যালেঞ্জ, কিন্তু অবশেষে সে যা খুঁজছিল তা পেল, এবং যা দেখল তাকে সম্পূর্ণরূপে অবাক করে দিল। জায়গাটি আর কেবল ঘাসে ঢাকা ছিল না, বরং সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়েছিল। এক সময় যা দাঁড়িয়েছিল তা ছিল রোদে পড়া চারণভূমি, এখন সেখানে লম্বা লম্বা গাছ ছিল। ভূমি ছিল সবুজে ঘেরা, পোকামাকড়ের ডাক আর পাখিরা উড়ে গেল। দৃশ্যপট যেন সিনেমার দৃশ্যপট। অন্তত এতটুকু স্পষ্ট ছিল, বন পুরোপুরি বেড়ে উঠেছে এবং বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা আশ্চর্যজনক ছিল। প্রকৃত পরিবর্তন বোঝার জন্য টিমোথি একটি পরিবেশগত গবেষণা শুরু করেন। তিনি এবং তার দল কমলার খোসা যেখানে রাখা হয়েছিল সেই জায়গার সাথে সেই জায়গার তুলনা করেন যেখানে খোসা রাখা হয়নি, এবং পার্থক্যটি লক্ষণীয় ছিল। যেসব জায়গায় কমলার খোসা রাখা হয়েছিল সেখানে উল্লেখযোগ্য পরিমাণে জৈব পদার্থ ছিল। সহজভাবে বলতে গেলে সেখানে গাছ, গুল্ম এবং মাটির আচ্ছাদিত গাছপালা বেশি ছিল। গাছের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বেশি বলে মনে হয়েছে। 2017 সালে টিমোথি ট্রেয়ার এবং তার দল রিপোর্ট করেছে যে কমলালেবুর খোসার এলাকা 5 স্তর বিশিষ্ট ভূমি এলাকার তুলনায় 176% বেশি সবুজ আচ্ছাদন ধারণ করেছে। এর অর্থ হল গাছগুলি প্রায় 3 গুণ দ্রুত বৃদ্ধি পেয়েছিল, এবং এই সমস্ত কিছুই কোনো জলসেচ, রোপণ বা যত্ন ছাড়াই ঘটেছিল। 16 বছর ধরে সেই স্থানে যা ঘটেছিল তা সত্যিই আশ্চর্যজনক ছিল। বর্জ্যস্থানের মাটি এখন আগের তুলনায় অনেক ভালো ছিল। বছরের বছর পরেও এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং কার্বনের মতো পুষ্টি উপাদান ছিল, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য। পচে যাওয়া খোসা মাটিকে শক্তিশালী করেছিল এবং অপরিকল্পিতভাবে এমন একটি ভিত্তি তৈরি করেছিল যা দীর্ঘমেয়াদে বন পুনরুদ্ধারে সহায়তা করেছিল। কিন্তু সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল কিভাবে এই পুরো প্রক্রিয়াটি বাস্তুতন্ত্রকে রূপান্তরিত করেছিল। প্রাথমিকভাবে কমলার খোসার পুরু স্তর দ্রুত ছড়িয়ে পড়া ঘাসগুলিকে দমন করে, যা সাধারণত দরিদ্র মাটিতে আধিপত্য বিস্তার করে। এখন এই চাপ অপসারণের পর স্থানীয় প্রজাতিগুলি ফিরে আসার এবং নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছে। গাছপালা, পোকামাকড়, পাখি এবং ছোট স্তন্যপায়ী প্রাণীরাও এই সমৃদ্ধ পরিবেশের প্রতি আকৃষ্ট হয়েছিল। জায়গাটি আর কেবল একটি জনশূন্য ভূমির অংশ ছিল না, বরং একটি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্র ছিল। কোস্টারিকার এই ঘটনাটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সঠিক পরিস্থিতিতে বর্জ্যও বিস্ময়কর কাজ করতে পারে। কিন্তু এটি প্রশ্ন জাগায়, যদি এটি এতই সহজ মনে হয় তাহলে বিশ্ব কেন এটির মতো আরও চেষ্টা করছে না? কেন আমরা বর্জ্য ব্যবহার করে বৃহৎ পরিসরে বন চাষ করছি না?
কাগজে কলমে এই ধারণাটি দুর্দান্ত শোনালেও বাস্তবে এটি সফল হওয়ার জন্য অনেক কিছুরই প্রয়োজন। সব ধরনের বর্জ্যের প্রভাব একই রকম হয় না। কিছু বর্জ্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের মতো পুষ্টি সরবরাহ করে, আবার কিছু বর্জ্য মাটির পিএইচ স্তরকে এতটাই পরিবর্তন করতে পারে যে এটি বিষাক্ত হয়ে ওঠে। অতএব বর্জ্য ব্যবহার করে জমি পুনরুদ্ধারের জন্য প্রচুর মনোযোগ, অবিরাম পর্যবেক্ষণ এবং বিভিন্ন বিষয় নিশ্চিত করা প্রয়োজন। এটি কোনো জাদুর কাঠি নয় যা তাৎক্ষণিকভাবে সর্বত্র বর্জ্য জমি পুনরুদ্ধার করবে। যদি সিদ্ধান্তটি ভুলভাবে নেওয়া হয় তাহলে এই পদ্ধতিটি ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। সত্য কথা হলো, কেউ নিশ্চিত হতে পারে না যে প্রকৃতি বর্জ্যের প্রতি কিভাবে প্রতিক্রিয়া করবে। যদি আপনি খুব বেশি সাইট্রাস ফল যোগ করেন বা ঘন ঘন প্রয়োগ করেন তাহলে মাটি অত্যধিক অ্যাসিডিক হয়ে উঠতে পারে। এর ফলে মাটিতে বসবাসকারী ক্ষুদ্র জীবের উপর প্রভাব পড়বে এবং কিছু গাছপালা সঠিকভাবে বৃদ্ধি পেতে পারবে না। এর মানে হলো, এই জিনিসগুলি কখনো কখনো সাহায্য করার পরিবর্তে আরও ক্ষতি করতে পারে। তাই পরিবেশ বিশেষজ্ঞরা সবসময় বলেন যে এই পদ্ধতি সর্বত্র কাজ করবে না। কিন্তু এমন নয় যে এই পরীক্ষার পর আর কেউ এই ধরনের কিছু করার চেষ্টা করেনি, বরং কোস্টারিকাতেই একই রকম আরেকটি পরীক্ষা চালানো হয়েছিল। কমলার খোসার ফলাফল দেখে আরও অনেকে সহজ এবং স্বল্প প্রযুক্তির পদ্ধতি ব্যবহার করে বনকে পুনরায় সবুজ করার চেষ্টা শুরু করে। 2021 সালে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি দল কোস্টারিকার একটি অনুর্বর শুকনো চারণভূমি নিয়েছিল এবং ফেলে দেওয়া কফির বর্জ্যের একটি পুরো স্তর দিয়ে ঢেকে দিয়েছিল। এটি কফি তৈরির পর অবশিষ্ট বর্জ্য এবং সাধারণত পচে নষ্ট হয়ে যায়। 2 বছরের মধ্যে ফলাফল ছিল আশ্চর্যজনক। যে এলাকায় বর্জ্য ফেলা হয়েছিল সেখানে গাছ এবং উদ্ভিদের সংখ্যা 80% বৃদ্ধি পেয়েছে, যেখানে বর্জ্য মুক্ত এলাকায় ছিল মাত্র 20%। অবাঞ্ছিত আফ্রিকান ঘাস উধাও হয়ে যায়, মাটির পুষ্টিগুণ বৃদ্ধি পায় এবং স্থানীয় গাছপালা দ্রুত বৃদ্ধি পায়, 15 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছায়। বন্ধুরা, যদি তোমরা এই ভিডিওটি এতক্ষণ দেখে থাকো তাহলে আমি নিশ্চিত যে তোমরাও এটি পছন্দ করবে। তাই ভিডিওটি দেখতে ভুলো না, আর এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে।